সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা হাজির হই ক্রীড়াঙ্গনের সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে। আজকের আয়োজনের সঙ্গে আছি রেজওয়ানুজ্জামান। আজ আমরা কথা বলতে চাই ঢাকা টেস্ট নিয়ে। আপনারা জানেন যে কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নির্ধারণী ঢাকা টেস্ট। বাংলাদেশ এগিয়ে থেকেই নামবে চট্টগ্রাম টেস্ট জয়ের কারণে। সুতরাং ড্র করলেই বাংলাদেশের হবে, আবার জিতলে তো কথাই নেই, হোয়াইট ওয়াশ হবে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজ নিয়ে কথা বলতে এবং এই ম্যাচ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা, স্বাগত জানাচ্ছি আপনাকে হীরা ভাই, এবং আছেন ক্রীড়া সাংবাদিক এম কায়সার, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। দর্শক, আপনারা চাইলে অংশ নিতে পারেন, ফোন করুন 0255029704 থেকে 06 এই নম্বরগুলোতে। হীরা ভাই, কি হবে আপনার কি মনে হচ্ছে, যে হোয়াইট ওয়াশ নাকি বাংলাদেশ সিরিজ জিতবে নাকি লেভেল হবে? এক কথায় প্রেডিকশন কি? অ্যাকচুয়ালি বাংলাদেশ তো এখন ভেরি কনফিডেন্ট টিম, জি, এবং ওয়েস্ট ইন্ডিজে একটা উইকনেস চলে আসছে, যেহেতু ওদের ওয়ান অফ দি বেস্ট সিমার্স শ্যানন গ্যাব্রিয়েল এই টেস্টে খেলতে পারবে না। তো ওকে কে রিপ্লেস করছে সেটা এখন আমরা জানি না, বাট হোয়াট উই হার্ড ফ্রম দ্য কমেন্টেটার্স, যারা বলছিল ওয়েস্ট ইন্ডিজ কমেন্টেটর, যে একটা লেফট আর্ম অলরাউন্ডার নাকি আছে ভালো, হু ক্যান বোল সিম অ্যান্ড ক্যান ব্যাট ওয়েল। এখন ওরা কি ব্যাটিং সাইডটা স্ট্রেনথেন করবে, না তাহলে রোসের উপরে চাপ পড়বে খুব বেশি, কারণ রোস ডিড নট ডু ওয়েল ইন চিটাগং, তো অ্যান্ড হি ইজ ক্যাপেবল অফ ডুইং দ্য সেম থিং এজ গ্যাব্রিয়েল। তো এখন ইজ এ ফানি কাইন্ড অফ টিম, সিমিলার টু পাকিস্তান। তো এই হলো এদের ব্যাপার। আর ডেফিনেটলি আওয়ার স্পিনার্স আর ফার সুপিরিয়ার দ্যান দেয়ার্স। যদি স্পিনিং উইকেট হয়ে থাকে তাহলে তো অবভিয়াসলি উইল বি এয়ার অফ দেম। কিন্তু আমার কথা হলো যে আমরা দুটো টেস্ট জিতেছি, কিন্তু উই হ্যাভ নট স্কোর্ড মোর দেন 200 রানস। এই যে এরকম স্পিনিং উইকেট করে ব্যাটসম্যানদের কনফিডেন্সটা কিন্তু চলে যাচ্ছে when they will play in normal good wickets. আচ্ছা So আচ্ছা, এটা নিয়ে is it the right approach? আচ্ছা, এটা নিয়ে আমরা নিশ্চয়ই Just কথা to win? জি, আমরা এটা নিয়ে আলাদা করে কথা বলতে চাই, কারণ এটা একটা বড় প্রসঙ্গ, আমরা আলাদা করে কথা বলতে চাই। তার আগে কাসাবের কাছে জানতে চাই যে কাসাবে, আপনার প্রেডিকশনটা কিরকম, ঢাকা টেস্টে কেমন হতে পারে? এক কথা যদি বলেন যে আসলে সিরিজ কি বাংলাদেশ জিততে পারবে, না লেভেল হবে, নাকি ম্যাচটা ড্র হবে, হারবে জিতবে? কোনো সন্দেহ নেই যে বাংলাদেশ আপার হ্যান্ডে রয়েছে। কারণটা হলো যে যেহেতু 1-0 বাংলাদেশ এগিয়ে রয়েছে এখন, এবং ওয়েস্ট ইন্ডিজকে এই সিরিজ বাঁচাতে হলে ম্যাচটা জিততেই হবে। সো জেতার তাড়ানোটা ওয়েস্ট ইন্ডিজের কিন্তু বেশি, মানে বাংলাদেশের তুলনায়। বাট তারপর আমি মনে করি যে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু একেবারে যে আপনার ফ্যানলা দল সেটি ভাবার কোনো কারণ নেই, কারণ এই দলের কিন্তু সিমরন হেটমারের মতো খেলোয়াড় রয়েছেন, আপনার ব্রাথওয়েট রয়েছেন, আপনার খেমার রয়েছেন, যিনি কিন্তু এক স্পেলে পুরো ম্যাচটা চেঞ্জ করে দেওয়ার ক্ষমতাটা রাখেন। তবে সবকিছু নির্ভর করছে যে আপনি কেমন উইকেটে এই ম্যাচটি হবে। তো সম্ভবত কালকে ওয়েস্ট ইন্ডিজ, আমি মাঠে ছিলাম, কালকে ওয়েস্ট ইন্ডিজ দল যখন প্র্যাকটিসে এসেছিল প্রথমেই তারা কিন্তু ছুটে গিয়েছে উইকেট দেখতে। সো এই পুরো সিরিজ জুড়ে এখন সবচেয়ে আলোচনার বিষয়টা হয়ে দাঁড়িয়েছে কিন্তু উইকেট। তবে এখন পর্যন্ত আমি যতদূর জানি যে চিটংয়ে যে ধরনের স্পিনিং ট্র্যাক ছিল, ঠিক একই রকম উইকেট কিন্তু সম্ভবত ঢাকা টেস্টেও বাংলাদেশ নিতে চলেছে। কারণ ঢাকা এবং বাংলাদেশের একাদশে কিন্তু খুব বড় ধরনের যে বোলিং অ্যাটাকে যে খুব বড় ধরনের পরিবর্তন আসবে, খুব সম্ভবত পরিবর্তনই আসবে না আমার ধারণা, বোলিং অ্যাটাকে খুব বেশি আর রাইট। আপনি স্পিনিং ট্র্যাক করলে তো বোলিং এ পরিবর্তন আনার কোনো প্রয়োজনই নেই, কারণটা হলো যে এই বোলিং দিয়েই তো আপনি চিটংয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিলেন। সো আমার মনে হয় যে 2-0 সিরিজ করার জন্য বাংলাদেশ যে প্ল্যানটা নিয়েছে সেই প্ল্যান অনুযায়ী এখানে স্পিনিং ট্র্যাক হবে, এবং চিটংয়ের যে আপনার বোলিং অ্যাটাক ছিল ঠিক একই বোলিং অ্যাটাক নিয়ে বাংলাদেশ খেলবে। এবং দলে আজকে একটা নতুন ইনক্লুশন হয়েছে, লিটন দাসকে ডাকা হয়েছে একদম শেষ মুহূর্তে, বিসিএল এর ম্যাচের মাঝপথে তিনি চলে এসেছেন দলের সাথে। মুশফিকের গতকাল একটা হঠাৎ ইনজুরি তাকে বাধ্য করেছে দলে আনতে, এবং ব্যাকআপ উইকেট কিপার হিসেবে তাকে ভাবা হচ্ছে। হীরা ভাই, আপনার কাছে কি মনে হয় যে মুশফিকের উইকেট কিপিং করা না করা নিয়ে আসলে অনেক দিন ধরে এরকম আলোচনা? আমি মনে করেছিলাম যে লিটন যখন বিসিএল খেলতে বগুড়ায় ছিলেন, তিনি যেতে চায়নি। আচ্ছা, প্রথম ম্যাচের কথা বলছেন। ওটা একটু বিসিবিকে একটু রাগান্বিত করবে যে টেস্টে চান্স পায়নি করেও বিসিএল খেলবে না, দ্যাটস নট গুড। আচ্ছা, বাট এটা তো কারণ, এমন একটা কারণ দাঁড়িয়েছে, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। মিথুন অনেকদিন ধরে হয়তো উইকেট কিপিং করেও না, সুতরাং লিটন হ্যাড টু কাম ব্যাক। লিটন কিন্তু যে বলে আউট হয়েছিল, অ্যাকচুয়ালি আই টেল ইউ দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট বল আই হ্যাভ সিন। আচ্ছা, মানে সেকেন্ড ইনিংসে যে বলে আউট হয়েছিল, দ্যাট ওয়াজ এ ফ্যান্টাস্টিক বল। হি হ্যাড নাথিং টু ডু, বল কেম ফ্রম হিয়ার, হি ওয়েন্ট দেয়ার, দেন ইট মুভড ইন এগেইন, সো হি হ্যাড নাথিং টু ডু।
রাইট, এখানে একটু কারেকশন করে দিচ্ছি, সেটা হলো যে লিটন দাসকে কিন্তু ডাকা হয়েছে, এখন পর্যন্ত বলা হয়নি যে তিনি খেলবেনই। না, 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 জাস্ট অবশ্যই না। ব্যাকআপ হিসেবে তাকে কিন্তু সাকিব আল রাখা হাসান হয়েছে। একটু আগে কথা বলেছেন, তিনি বলেছেন যে মুশফিক খেলবেন এই টেস্টে একদম নিশ্চিত, যদি উইকেট কিপিং করতে না পারে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে, Right. তাহলেই লিটন একাদশে খেলবেন, তা উইকেট কিপিংটা করার জন্য। Right. আমরা ক্রিকেট নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু এই মুহূর্তে আমরা একটু চলে যাব ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী কার্যালয়ে। কথা বলছেন ওবায়দুল কাদের, দলের সাধারণ সম্পাদক। সরাসরি আমরা চলে যাচ্ছি সেখানে। ফান্ডিং করে, এটা তো বিষয়টা আদালত পর্যন্ত গড়িয়েছে। তাহলে জঙ্গি শাকিলা ফারজানা যদি জঙ্গি না হয়, তাহলে জঙ্গি কে? এরকম অনেক জঙ্গিকে তারা মনোনয়ন দিয়েছে, মনোনয়ন দেবে, এখনো ফাইনাল না, আমি এই মুহূর্তে বলবো না। অনেক জঙ্গিকে তাদের কনসিডারেশন তারা রেখেছে বলে আমরা জানি। এইটা নতুন কোনো বিষয়, আপনি কেন এর মধ্যে অভিনব কোনো বিষয় আবিষ্কার করছেন? নাথিং নিউ। জামাত ছাড়া বিএনপি অচল, বিএনপি আর জামাত এক মোহনায় একাকার। তারা একসঙ্গেই কাজ করছে, একসঙ্গেই সন্ত্রাস করছে, একসঙ্গেই সাম্প্রদায়িক রাজনীতি করছে। সাম্প্রদায়িকতার বড় নাম্বার ওয়ান পৃষ্ঠপোষকই হচ্ছে বিএনপি। জামাতকে ব্যাক করে তারা, জামাত আবার তাদের ব্যাক করে। এই যে 2014 সালে যে ভায়োলেন্স হল, মিলিটেন্ট ভায়োলেন্স সারা বাংলাদেশে, সেই ভায়োলেন্সের সঙ্গে তো তাদের সঙ্গে জামাতও ছিল। এখানে জামাতকে আলাদা করে তো লাভ নেই। জামাত একই বৃন্তের দুই ফুল, জামাত আর বিএনপি। সে ফুল কেমন ফুল সেটা না পরে ব্যাখ্যা দিলে বলে। আমরা শুনছিলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য, ধানমন্ডির কার্যালয়ে তিনি কথা বলছিলেন। আমরা যে আলোচনায় ছিলাম যে আসলে লিটন দাস এবং মুশফিকুর রহিম, আপনার কাছে কি পছন্দ? মুশফিকুর রহিম উইকেট কিপিং করুক না অন্য কেউ করুক? ওভারঅলে বলেন, আচ্ছা এই ইনজুরি সিচুয়েশনে না, ইনজুরি যদি না থাকে, জি, তাহলে আপনি কোনটা? আচ্ছা, আপনি মুশফিকের পক্ষে। এই সিরিজে কিন্তু হিজ উইকেট কিপিং হ্যাজ ইমপ্রুভড এ লট। একটা ক্যাচ মিস করেছে স্পিনের এগেইনস্টে, দ্যাট ওয়াজ bit too low, but his keeping was very good. এই কারণে it was a very difficult wicket. Ball was turning like anything. মানে আমরা ওই নতুন অফ স্পিনারের বল দেখেছি, ওয়াইড আউটসাইড অফ স্টাম্প, বল লেগ স্টাম্পের বাইরে দিয়ে চলে, লেগ স্লিপের দিকে বল চলে যাচ্ছে। সুতরাং it was not so easy. He did very well. Only he did not bat to his name. আশা করি এই টেস্টে he will make it up. আমরা যে কথা বলছিলাম যে লিটন দাসের কথা, এবং লিটন দাস যদি খেলেন, মুশফিক যদি উইকেট কিপিং না করতে পারেন, সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে কম্বিনেশনটা একটু ডিফিকাল্ট হবে? সাদমান ইসলাম অনিকের অভিষেক হওয়ার কথা আমরা বলছিলাম যে প্রায় নিশ্চিত ইমরুল কায়েস না থাকায়। দেখুন, ওপেনিং এবং উইকেট কিপিং দুটোই কিন্তু আপনার স্পেশালাইজেশনের জায়গা। এখানে আপনি কিন্তু পার্ট টাইমার কাউকে দিয়ে কিন্তু করাতে পারবেন না। সম্ভবত এই কারণে নির্বাচকরা লিটন দাস যেহেতু স্পেশালিস্ট উইকেট কিপার, এই কারণে তাকে কিন্তু নিয়ে এসেছেন। যদিও তার ব্যাটিং কিন্তু খুব একটা ভালো না, এই মুহূর্তে ঘরোয়া ক্রিকেটে খুব একটা ভালো না। সো আমার মনে হয় যে জাস্ট এই স্পেশালাইজেশনের জন্যই কিন্তু লিটন দাসকে আনা হয়েছে। তবে লিটন দাস যদি খেলেন তাহলে অতি অবশ্যই কিন্তু কপাল পূর্বে সাদমান ইসলামের। আমরা যেটা বলছিলাম যে মুশফিক খেলবেনই, সেই কথা বলেছেন সাকিব আল হাসান আজকে সংবাদ সম্মেলনে কিছুক্ষণ আগে। তিনি আরো কি বলেছেন এই ম্যাচ সম্পর্কে, ঢাকা টেস্ট সম্পর্কে, আমরা একটু শুনে আসতে চাই, তারপর আলোচনায় ফিরবো। সবাই এখানে চেষ্টা করছে যে দলের প্রয়োজনে উইকেট একটা নিতে কিংবা ভালো বোলিং করার। আর দেখতে আমার কাছে ভালো লেগেছে যে সব সময় দুইটা এন্ড থেকেই আমরা অ্যাটাক করতে পেরেছি, যেটা আমার কাছে মনে হয়েছে অনেক ভালো একটা দিক। সো আমাদের চেষ্টা থাকবে যেন এই টেস্টেও আমরা ওভাবেই দুই দিক থেকে অ্যাটাক করতে পারি। যারা ব্যাটিং করে তাদের উপরে খুব বড় একটা দায়িত্ব থাকে যে অ্যাটলিস্ট নতুন বলটা যেন পুরানো করে দিয়ে আসতে পারে কিংবা একটা ভালো পার্টনারশিপ করে দিয়ে আসতে পারে, তাহলে খেলাটা আসলে অনেক ইজি হয়ে যায়। আমাদের অবশ্যই চেষ্টা থাকবে যেন 1-0 সিরিজ জিতি, বাট আলটিমেট লক্ষ্য আমাদের সিরিজটা জেতা। আর আমরা ডিফেন্সিভ ওয়েতে সিরিজটা জিততে চাই না, আমরা চাই পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে যেতে এবং 2-0 সিরিজটা জিততে।
2-0 সিরিজ জিততে চান সাকিব আল হাসান, এবং আমাদের অতিথিরাও বলছিলেন যে আসলে অসম্ভব নয় ওয়েস্ট ইন্ডিজের এই দলটির বিপক্ষে, এবং বিশেষ করে বাংলাদেশের কন্ডিশনে। সাকিব আল হাসানের কথা এবং উইকেটের কথা বারবারই আলোচনায় আসছে। কি অবস্থা মিরপুরের উইকেট? আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সামিউল টিটু মিরপুর থেকে, তিনিই ভালো বলতে পারবেন। টিটু, মিরপুরের উইকেট নিয়ে আমরা কথা বলছি, যেটা এই আলোচনাতেও এসেছে আমাদের অতিথিদের সঙ্গে, এবং সাকিব আল হাসানও বলছিলেন 2-0 সিরিজ জিততে চান। আপনার কাছে কি মনে হয় যে সম্ভব কতটা? আচ্ছা, সিরিজ জেতার প্রসঙ্গটি আসতেই সাকিব যেটা বলছেন যে ওয়েস্ট ইন্ডিজ এইখানে চিটাগংয়ের থেকে বেশি আরো শক্তিশালী হয়ে আরো শক্ত হয়ে কামব্যাক করতে পারে, সেই সংখ্যাটা মাথায় রেখে সতর্ক অবস্থায় নামার কথা বলছেন বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে, এবং চ্যালেঞ্জটা দিয়েছেন যে ওয়েস্ট ইন্ডিজকে না, নিজেদের সাথেই নিজেদের চ্যালেঞ্জটা, যে কিভাবে নিজেদেরকে ডেভেলপ করে ওয়েস্ট ইন্ডিজকে আসলে নিজেদের কৌশলে আসলে হারানো যেতে পারে ঢাকাতেও। এবং আপনি বলছিলেন যে কোনো কৌশল পরিবর্তন, উইকেটের আচরণ আসলে রহস্যজনক মিরপুরের, এটা এখন আর ওইভাবে বলার কিছু নাই। সাকিব নিজেও বলছিলেন যে মিরপুরের উইকেটে কম্পেয়ার টু সিলেট অ্যান্ড চিটাগং, যে পেস বোলারদের জন্য সকালের সেশনে কিছু না কিছু হলেও থাকে, কিন্তু সেটা আসলে বাংলাদেশের এক পেসার খেলানোর স্ট্র্যাটেজিতে পরিবর্তন আনবে কিনা সেই বিষয়টিতে তিনি খোলাসা করে আসলে কিছু বলেনি। একজন পেসারের তত্ত্ব থেকে বাংলাদেশ সরবে না। তার পরবর্তী কথাতে আমরা পরিষ্কার হয়েছে, তিনি বলেছেন স্পিনারদের মধ্যে কম্পিটিশন করে উইকেট নেওয়ার যে প্রতিদ্বন্দ্বিতাটা, সেটা কিন্তু কম্পারেটিভলি বেড়েছে, এবং দুজন বাঁহাতি স্পিনার, সে এবং তাইজুল এবং মিরাজ, এবং সেক্ষেত্রে ডানহাতি নাইম হাসান, যে একটা কম্পিটিশন হচ্ছে দুই অফ স্পিনার এবং দুই লেফট আর্ম অর্থোডক্স স্পিনারের মধ্যে, এবং সেটা টিমের মধ্যে একটা হেলদি কম্পিটিশন বজিয়ে রেখেছে। এবং সেটা ওয়েস্ট ইন্ডিজের মতো মানে স্পিনের বিপক্ষে সাবকন্টিনেন্টে যারা ইন্ডিয়াতেও ভুগেছে, চিটাগংয়ে ভুগেছে, তাদের এগেনস্টে সেই দাপট আধিপত্যটা এইখানেও বজায় রাখার একটা চেষ্টা বা প্রয়াস দেখাবে বাংলাদেশ। তিনি সেই কথাটা বলেছেন সাকিব আল হাসান। তবে যে বিষয়টা তিনি একটু উদ্বেগের সাথেই বলেছেন, যে ওপেনিং পেয়ারটা নিয়ে তিনি খুবই দুশ্চিন্তায়। 10 রানে 2 উইকেট পড়ে যাওয়া, মিডল অর্ডারের উপর প্রতিনিয়ত প্রেশার পড়া, এক অর্থে তিনি একটা ভালো সাপোর্ট চান, এবং সেটা অনেকটা তার চাহিদার কথাটাই তিনি প্রেস কনফারেন্সে এসে বলেছেন সেটা, এবং সাদমানের কাছ থেকে তিনি সেটা পাবেন বলে মনে করেন, কারণ তিনিও মনে করছেন যে লঙ্গার ভার্সনে সাদমান দীর্ঘদিন খেলার কারণে সেই ধরনের এক্সপিরিয়েন্স বা এক্সপোজার তার মধ্যে আছে, এবং তিনি সেটা করতে পারবেন। তার কাছ থেকে সাকিবের এটা পরিষ্কার চাওয়া। এবং লিটন যদি খেলেনও, সেক্ষেত্রে লিটনের ওপেনিংয়ে কোনো চান্স নাই। সাকিব বলেছেন যে সেই জায়গাটায় আমাদের প্ল্যান অলরেডি হয়ে গেছে, আমরা কি করতে চাই, সৌম্যের সাথে সাদমানের ওপেনিং স্ট্যান্ডটাই হচ্ছে, এবং লিটন যদি খেলেন, লোয়ার ডাউন দ্য অর্ডার যদি কিপিং করতে না পারেন মুশফিক, সেক্ষেত্রে কিন্তু সাকিব পরিষ্কার বলেছেন যে মুশফিক যদি খেলেন, তার কিপিং না করার আসলে কোনো কারণ নাই, তিনি কিপিং করবেন যদি খেলেন। লিটন খেলার সুযোগ নেই, আর লিটন খেললে মুশফিকের খেলার সুযোগ নেই, অল্টারনেটটা এইভাবেই তিনি বলেছেন স্পষ্ট, এবং সাদমান ইসলাম অনিকের অভিষেকের কথাটাও কিন্তু বলে দিয়েছেন সাকিব। সুতরাং সবকিছুই পরিষ্কার এখন পর্যন্ত অবস্থা, এবং আমাদের মনে হয়েছে যে মুশফিক এখন পর্যন্ত যে অবস্থায় আছেন, না খেলার মতো অবস্থায় কিন্তু নেই। কালকেও তিনি অনুশীলন করেছেন, আজকে তো পুরোটাই করেছেন। কায়সার ভাই, আপনার কি মনে হয়েছে সেটা? ওয়েল, যেহেতু দেখুন এটা টেস্ট ম্যাচ, আপনাকে 5 দিনের জন্য কিন্তু খেলতে হবে। এটা যদি ওয়ানডে হতো তাহলে হয়তো বাংলাদেশ এত দ্রুত কোনো সিদ্ধান্ত নাও নিতে পারতো, কিন্তু যেহেতু 5 দিনের ম্যাচ, এখানে আপনি যদি কালকে সকালেই দেখা গেল যে মুশফিকের যে ইনজুরিটা ছিল আঙ্গুলে, সেই ইনজুরিটা আরেকটু অ্যাগ্রাভেট করেছে, তখন কিন্তু আপনি পস্তাবেন যদি টিম অ্যানাউন্স করে দেন তাকে নিয়ে। এই কারণে আমার মনে হয় যে বাংলাদেশ দল কিন্তু এই একটু কশাসলি যাচ্ছে, এই ঝুঁকিটা নেয়নি দেখে কিন্তু ব্যাকআপ হিসাবে লিটন দাসকে আনা হয়েছে। তবে একটা বিষয় আপনি নিশ্চিত থাকুন, মুশফিক শুধুমাত্র ব্যাটসম্যান হিসাবে কিন্তু এখানে খেলবেন না। মুশফিক যদি খেলেন, সেটি সাকিব আজকে ক্লিয়ার করেছেন, তাহলে তিনি কিন্তু অতি অবশ্যই উইকেট কিপিংও করবেন। আর আমরা মুশফিককে জানি যে তিনি কিন্তু খুব স্ট্রং মাইন্ডেড একটা মানুষ, মানে খুব আপনার দৃঢ় মানসিকতা রয়েছে তার। কিন্তু মুশফিক কিন্তু আপনার ওয়েস্ট ইন্ডিজ সফরে যে খেলেছিলেন, তারপরে যে এশিয়া কাপে খেলেছিলেন, সেখানে কিন্তু পাজোড়ে চির নিয়ে তিনি খেলেছেন, এবং হি পারফর্ম ভেরি ওয়েল। সো একজন ক্রিকেটার যখন পাজোড়ে চির নিয়ে খেলতে পারেন, আমার মনে হয় যে আঙ্গুলের চোটটা যদি তার বড় ধরনের কোনো সমস্যা না করে, তাহলে আমি বিশ্বাস করি মুশফিক উইল প্লে টুডে। এবং কোনো চির ধরা পড়েনি গতকাল এক্সট্রেতে, সুতরাং মুশফিক খেলবেন, আমরা সেটা প্রত্যাশা করি। সাদমান ইসলাম অনিকের কথাও যদি বলি, কিংবা ওপেনিং নিয়ে কথা বলি, সাকিব দুশ্চিন্তার কথা বলছিলেন যে আমাদের ওপেনিংটা ভালো হচ্ছে না বেশ কয়েকটা টেস্ট ধরে। আপনার কাছে কি মনে হয় হিরো ভাই, যে এটা কি সমাধানটা কি? ওপেনিং যেটা কায়সার বললো, যে আমরা ওপেনিং নিয়ে প্রায় 1-1.5 বছর ধরে কিন্তু উই আর হ্যাভিং লট অফ ডিফিকাল্টিজ। তামিমের এই প্রবলেম হওয়ার পরে একদিক দিয়ে ভালো হলে তো আরেক দিক দিয়ে ও প্রবলেমে পড়ে যায়, অ্যান্ড ইট ইজ কন্টিনিউইং ফর এ লং টাইম। এটা গুড সাইন না। আর কম্বিনেশন বারে বার চেঞ্জ করা ওপেনিংয়ে ইজ নট কারেক্ট। তার সাথে এডিশনাল একটা হয়েছে, আমাদের একটু স্লাইটলি প্রবলেমে যাচ্ছি, যেটা আমাদের বোলিংয়ে এখন মুস্তাফিজ ইজ নট বোলিং অ্যাজ গুড অ্যাজ হি ওয়াজ বোলিং 6 months or 8 months ব্যাক। কারণ লাস্ট টেস্টে কিন্তু হি অনলি বোল্ড 2 overs। সো
4 জন স্পিনার দিয়েই আমরা কিন্তু পুরো পুরো ম্যাচটা খেলাটা খেলেছি, জি। চালিয়ে গেছি। এখন কথা হলো যে সাদমান যদি খেলে থাকে, আমরা আগের থেকে আমরা দুজন, আমি কায়সারের তরফ থেকেও উড লাইক টু কংগ্রেচুলেট হিম, ইজ প্লেইং। আর আমি একটু খুশি এই কারণে, কারণ ওর বাবা যখন 2003-এ বোর্ডে অ্যাপ্লাই করেন, তখন আমি ডেপুটি ডাইরেক্টর ছিলাম ডেভেলপমেন্টে, and he got the appointment as a training officer at that time. আচ্ছা, মানে জি রাজীব, একটা বিষয় এখানে যোগ করতে চাই যে দেখুন, আমাদের ওপেনিং জুটি নিয়ে কিন্তু অনেক কথাবার্তা বলা হচ্ছে, কিন্তু এটা শুধুমাত্র আইরনিটা হলো এই ওপেনিং জুটি কিন্তু ফেল করছে শুধুমাত্র টেস্ট ক্রিকেটে, বাট এই ওপেনাররাই যখন ওয়ানডে ক্রিকেট খেলছেন তখন তারা কিন্তু খুব চমৎকার ফর্মে রয়েছেন। আপনি সর্বশেষ যে 4টি ওয়ানডে হয়েছে সেখানে কিন্তু ইমরুল কায়েস 2টি সেঞ্চুরি হাঁকিয়েছেন, সৌম্য সরকার একটু সেঞ্চুরি হাঁকিয়েছেন, লিটন দাস একটু সেঞ্চুরি হাঁকিয়েছেন, বাট এরাই যখন আবার টেস্ট ক্রিকেটে চলে আসছেন তখন তাদের ব্যাটে রান নেই। সো এটা খুব আয়রনি একটা বিষয়, এবং এটা আমি মনে করি যে নির্বাচকদের জন্য কিন্তু বেশ কঠিন একটা বিষয় হয়ে যাচ্ছে। এই যেমন ধরুন, আপনি ইমরুল কায়েসকে আপনি টেস্ট দল থেকে বাদ দিয়েছেন, এখানে যদিও বলা হচ্ছে তিনি ইনজুরিতে পড়েছেন, বাট সত্যটা হলো যে তিনি ফর্মে নেই দেখে কিন্তু, টেস্ট ফর্মে নেই দেখে কিন্তু তাকে বাদ দেওয়া হয়েছে। বাট আপনি যখনই ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ানডে দল ঘোষণা করবেন, সেখানে কিন্তু ইমরুল কায়েসকে আপনাকে নিতে হবে, বিকজ সর্বশেষ 3টি ওয়ানডে ম্যাচের মধ্যে 2টিতে তিনি সেঞ্চুরি করেছেন, 1টিতে 90+ রান করেছে। এমন ব্যাটসম্যানকে তো আপনি বাদ দিতেও পারবেন না। সো আমার মনে হয় যে সবকিছু মিলে এই যে টেস্টে ভালো পারফর্ম না করা এবং ওয়ানডেতে এসে চমৎকার পারফর্ম করা, এই বিষয়টা নির্বাচকদের জন্য কিন্তু একটা দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো টেস্ট ম্যাচ ইজ এ ডিফারেন্ট বল গেম, যেখানে ইউ ক্যান ফিল্ডিং সাজানোটা ডিফারেন্ট ওয়েতে আপনি সাজাতে পারেন। আপনি 3টা স্লিপ রাখতে পারেন, আপনি মিড অফ যেভাবে ইচ্ছা, সিলি মিড অন রাখতে পারেন বাউন্সারের জন্য। বাট ওডিআইতে সেই অ্যাডভান্টেজটা পাচ্ছে ব্যাটসম্যানরা, কারণ 9জন ফিল্ডার সার্কেলের মধ্যে। কিন্তু এই যে টেস্ট ম্যাচের যে ব্যাখ্যাটা আপনি দিলেন হীরা ভাই, এটা কিন্তু আপনার এই ক্রিকেটাররা জানেন, এরা কিন্তু এমন না যে আপনার 20+ টেস্ট খেলে এসেছেন সবাই, যারা এই যে ইমরুল কায়েস বা সৌম্য সরকার তারা খেলেছেন, ভালো পারফর্ম করে এসেছেন এর আগেও, কিন্তু লম্বা সময় ধরে তারা কিন্তু টেস্টে নেই। আমার মনে হয় টেস্টে ফর্মে নেই। আমার মনে হয় যে এই যে লম্বা সময় ধরে তারা টেস্ট ক্রিকেট আসলেই মনে করেন যে না, আমি বোধহয় পারবো না, এই যে মানসিকতাটা, আমার মনে হয় যে এই মানসিকতাটা থেকে তারা যতক্ষণ না পর্যন্ত বেরিয়ে আসতে পারবেন ততক্ষণ না পর্যন্ত ভালো পারফর্ম করতে পারবেন না। পেছনের 22টি টেস্ট ইনিংসে ইমরুল কায়েসের কোনো হাফ সেঞ্চুরি নেই, অথচ এই ক্রিকেটার আপনি সর্বশেষ 3 ম্যাচে কিন্তু রান করেছেন, 2টো সেঞ্চুরি রয়েছে। মানসিকতা, এই প্রবলেমটা আমার মনে হয় যে যতখানি না আপনার কৌশলে, তার চেয়ে বেশি কিন্তু আপনার মেন্টালিটিতে এবং মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন হীরা ভাই প্রথম দিকে, যে বাংলাদেশের টেস্ট অ্যাপ্রোচটা আসলে ঠিক কিনা। আমরা মানসিকতা নিয়ে কথা বলতে চাই একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ঢাকা টেস্ট নিয়ে। কাল থেকে শুরু হবে সিরিজ নির্ধারণী এই ম্যাচ। আমাদের সঙ্গে আছেন সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা এবং ক্রীড়া সাংবাদিক এম এম কায়সার। আপনারা চাইলে অংশ নিতে পারেন, ফোন করুন 0255029704 থেকে 06 এই নম্বরগুলোতে। আমরা বিরতির আগে মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আপনি হীরা ভাই, আমরা সেটা নিয়ে কথা বলবো বলেছিলাম। আপনার কাছে কি মনে হয়েছে যে 4 স্পিনার তত্ত্ব কিংবা 1 পেসার তত্ত্ব, এরকম স্পিনিং ট্র্যাকে খেলা, এটা লং টার্মে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের জন্য ক্ষতিকর? আমি মনে করি এটা ক্ষতিকর, বিকজ উইকেট শুড বি স্পোর্টিং। এখন একটা আমরা মুস্তাফিজকে কোথায় উঠিয়েছি, অনেক উপরে উঠিয়েছিলাম। জি, আর ইউ নট, তুমি কি সারপ্রাইজ না যে একটা টেস্ট ম্যাচে মাত্র 2টা ওভার বোলিং করেছে? এক ইনিংসে 2 ওভার, আরেক ইনিংসে মনে হয় 1 ওভার না 3 ওভার, 4 ওভার থেকে 5 ওভার পুরো টেস্টে। এটা সত্যি অবাক করার। এবং হয়তো আমি জানি না যে কায়সার ভাই আপনি কি বলবেন, যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা বড় দলগুলোর বিরুদ্ধে এই অ্যাপ্রোচ হতে পারতো, কিন্তু জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষেও যদি একই অ্যাপ্রোচ হয় সেটা আসলে কতটা পজিটিভ। এবং চিটাং টেস্টে আমরা সবকিছু আমাদের পক্ষে গেছে, আমরা টসটা জিতেছি দেখে। যদি টসটা আমরা হেরে যেতাম কিংবা ঢাকা টেস্টেও যদি সেই একই হয়, টসটা হেরে যায়, তাহলে কি ব্যাকফায়ার করবে কিনা এই সিদ্ধান্ত? এখানে দেখুন, বিষয়টা হলো যে জেতার জন্য মরিয়া বাংলাদেশ কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের সাথে সিরিজ শুরু হওয়ার আগে কিন্তু বলেছিল আমরা এখানে যতগুলো ম্যাচ হবে সিরিজ জিতবো আমরা।
তো সিরিজ জেতার জন্য যে পরিকল্পনাটা বাংলাদেশ নিয়েছে, হয়তো অনেকে আমার সঙ্গে একমত হবেন না, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ যে পরিকল্পনাটা নিয়েছে জেতার জন্য, দিস ইজ রাইট অ্যাপ্রোচ। কি কারণে রাইট অ্যাপ্রোচ? কারণটা হলো যে আপনি অনেক দূরের চিন্তা করতে গিয়ে যদি বর্তমান সময়টাকে আপনি নষ্ট করে ফেলেন বা বর্তমানকে যদি আপনি ফল না পান, তাহলে কিন্তু আপনি সামনে বাড়তে পারবেন না। সো আমার মনে হয় যে বাংলাদেশ বর্তমানে জেতার জন্য যে পরিকল্পনাটা নিয়েছে সেটা বর্তমান ক্রিকেটের জন্য ঠিক আছে, কিন্তু অনেক দূরের চিন্তা যদি আমরা করি সেখানের জন্য কিছুটা সমস্যা রয়েছে। বেশি দূরে যাব না, আমি ছোট্ট একটা উদাহরণ দিব। সেটা হলো যে ভারত কিন্তু আজ থেকে মাত্র 10 বছর আগেও ভারত যে ওয়ানডে আপনার টেস্ট সিরিজ যেগুলো খেলতো বা টেস্ট ম্যাচ যেগুলো খেলতো, সেখানে কিন্তু 4 জন স্পিনার নিয়ে খেলতো। এই হীরা ভাইরা দেখেছেন, সেখানে কিন্তু বেদিদের যুগে ভেঙ্কটরাঘবন যখন ছিলেন, চন্দ্রশেখর, তারা কিন্তু 4 জন স্পিনার নিয়ে খেলতেন এবং প্রথম ওভার থেকে কিন্তু স্পিন শুরু করতেন তারা। একজন পেসার নিয়েও খেলার তত্ত্বটা ছিল, সেটা ইন্ডিয়া দেখিয়েছিল। কেন দেখিয়েছিল? কারণ সেই সময় ইন্ডিয়া কিন্তু টেস্ট ম্যাচে জিততই না। সো আপনি যদি না জেতেন তাহলে কিন্তু আপনি নিজেকে তৈরি করতে পারবেন না। সো আমার মনে হয় যে জেতার জন্য ইন্ডিয়া যে ইন্ডিয়া অ্যাপ্রোচ চেঞ্জ করেছে, এখন আপনি বলছেন যে লং টার্মে বাংলাদেশও সেটা করতে পারবে। অতি অবশ্যই করতে হবে, কারণ আপনি যদি আপনি এই সাফল্যটা নেবেন এখন, কিন্তু আপনাকে যদি আরো লম্বা সময়ের জন্য চিন্তা করতে হয়, তখন আপনাকে পেস ওরিয়েন্টেড উইকেট সাজাতে হবে। হীরা ভাই, তাছাড়া আমার মনে হয় কায়সার এটাও হয়তো বলতে চাচ্ছে যে আমরা ওয়েস্ট ইন্ডিজ টিমকে স্টাডি করতে চেয়েছি, অ্যান্ড উই আর ফাইন্ডিং দ্যাট ওরা কিন্তু কম্পারেটিভলি উইকার ইন স্পিন, সুতরাং উই আর ট্রাইং টু টেক অ্যাডভান্টেজ। ওই স্পিনের অ্যাডভান্টেজটা নিতে চাচ্ছি, বিকজ উই গট ওয়ার্ল্ড ক্লাস স্পিনার। আমরা কি স্ট্রঙ্গার কিনা আপনার কি মনে হয়? একমাত্র স্পিনিং সাইড যদি কম্পেয়ার করতে হয়, আমার মনে হয় ইন্ডিয়ার কাছাকাছি আমরা। আপনার কি এটা মনে হয় কিনা যে আমরা কি স্পিনে স্ট্রং? কারণ আমরাও কিন্তু প্রচুর উইকেট ওদের কাছে স্পিনে হারাচ্ছি। মাহমুদুল্লাহ 100 না করতে উই কুড been in trouble in first test match also. মমিনুল, আচ্ছা মমিনুল ফার্স্ট টেস্টে করেছে, মাহমুদুল্লাহ করেছে জিম্বাবুয়ের চান্স বিপক্ষে। দিয়েছিল। জি, তো আই ফিল প্রাউড এই 2009 সালে যখন আমরা হোয়াইট ওয়াশ করি ওয়েস্ট ইন্ডিজের সাথে, প্রথম দিন এই ক্যাপ্টেন কিন্তু প্রথমবারের মতো হয়েছিল মাশরাফি ছিল, এবং সাকিব পরে সেকেন্ড ডেতেই ও ইনজার্ড হয়ে যায়। ইনজার্ড হয়ে যাওয়াতে সাকিব হ্যাজ টেকেন ওভার এবং সাকিব হোয়াইট ওয়াশ করেছে অল থ্রু আউট। এবং সেই সাকিবই আবার এখন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হি ইজ দ্য ক্যাপ্টেন। এক টেস্টে হেরেছে, and I am sure he wants to repeat what we did in 2009. আমি একটা জাস্ট আমরা একটা দর্শকের ফোন নিয়ে আসতে চাই আলোচনায় ফিরতে। দর্শক আছেন আমাদের সঙ্গে, পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানান। হ্যালো জি জি, টিউবের কাছে প্রশ্ন হলো, বাংলাদেশের ওপেনিং নিয়ে যখন এত সমস্যা, সেই ক্ষেত্রে মুশফিক আর মমিনুলকে দেখে ওপেনে করানোর সুযোগ আছে কিনা, করানো যায় কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হীরা ভাই নিশ্চয়ই মতামত দিবে। তার আগে আমি বলতে চাই যে এটা স্পেশালাইজড জব, স্পেশালাইজড লোকের করা উচিত কিনা। ডেফিনেটলি স্পেশালাইজড লোককে দিয়ে করা উচিত। মুশফিক আমার মনে 2-1 জায়গায় বোধহয় ওপেনিং করেছে, না ওয়ানডেতে করেননি, টেস্টে করেনি। ওয়ানডেতে করেছে। ওয়ানডে ইজ ডিফারেন্ট, কারণ একটা বোলার খুব ভালো বোলিং করলেও হিজ লিমিট ইজ অনলি 10 ওভার্স। আচ্ছা, কিন্তু টেস্টে হি ইজ গেটিং 25 ওভার্স 30 ওভার্স চান্স। তো সুতরাং সেই চান্সটা কিন্তু ও টেস্টে পাচ্ছে, কিন্তু ওডিআইতে পাচ্ছে না। সুতরাং আমার মনে হয় উই শুড গো ফর স্পেশালাইজ। অ্যাকচুয়ালি সিলেক্টর শুড টক টু দিস ওপেনার্স দ্যাট ওয়াই দে আর গোয়িং রং, ওয়াই দেয়ার ফুড মুভমেন্ট ঠিক হচ্ছে না, কেন ঠিক হচ্ছে না। দে শুড নো দ্য সিক্স স্টাম্প। 3 স্টাম্প তো জানতেই হবে, 6 স্টাম্পটা জানতে হবে। সেই বলটা তো আমার টাচ করার কোনো দরকার নেই, আনলেস দেয়ার ইজ নো সেকেন্ড স্লিপ অর থার্ড স্লিপ, দেন আই ক্যান গেট অ্যাওয়ে উইথ ইট। 1 রান আমি পাবো, কিন্তু ওই 1 রান নিতে গিয়ে আমি উইকেটটা দিব, এটা তো অবশ্যই না। সুতরাং they should know how to leave ball and judgment should be very correct, কারণ ওপেনার্সদের উপরে খেলাটা কিন্তু ডিপেন্ড করে। একটা ভালো স্টার্ট হয়ে গেলে বাকি যারা ব্যাটসম্যান ব্যাটিং করতে আসবে ওদের কনফিডেন্স কিন্তু অনেক বেড়ে যায়। প্রথমে একটু বলে রাখি যে আমি আমার সাংবাদিকতা জীবনে মুশফিক রহিমকে কখনো ওপেন করতে দেখিনি। হ্যাঁ, তিনি হয়তো কোনো ম্যাচের প্রথম ওভারে ব্যাট করতে এসেছেন যখন ওপেনাররা ফ্লপ হয়েছিলেন, তিনি যখন ওয়ান ডাউনে খেলেছেন। বাট এটা ঠিক যে আপনি টেস্ট ম্যাচে আপনি যে কাউকে যিনি ফর্মে রয়েছেন তাকে দিয়ে ফাট করে কিন্তু ওপেন করা দিতে পারবেন না। কারণ আপনি দেখুন, ভারতে রোহিত শর্মা কিন্তু ওপেন করেন ওয়ানডেতে, টি20তে, কিন্তু তাকে কিন্তু টেস্ট ম্যাচে তিনি কিন্তু 5 নম্বরে ব্যাট করেন বা 6 নম্বরে ব্যাট করেন। সো স্পেশালাইজড জায়গাটা অনেকে দেখেছি আমরা, অ্যাডাম গিলক্রিস্ট যদি আগে অস্ট্রেলিয়াতে
রাইট, দেখেছি আমরা। সেটা তো বিশেষ জায়গাটা সেখানে বিশেষ ব্যাটসম্যানদেরকে কিন্তু আমার মনে হয় যে সেটি করতে দেওয়া উচিত। আর আপনি শক্তির কথা বলছিলেন রাজীব, আমি একটা জিনিস বলি, সেটা হলো যে শক্তিমত্তাটা কোথায়। বাস্তবতাটা হলো বাংলাদেশের টেস্ট ক্রিকেটে মানে বোলিং এর শক্তির অস্ত্রটা কিন্তু আপনি সবচেয়ে বড় অস্ত্র কিন্তু স্পিন এই মুহূর্তে। আর হয় কি যে আপনি যখন প্রতিপক্ষ স্পিনে দুর্বল কিনা সেটা দেখার চেয়ে দেখতে হবে যে আমি স্পিনের শক্তিশালী কিনা, মানে আক্রমণে। সো বাংলাদেশ যেহেতু আক্রমণে শক্তিশালী, বাংলাদেশের আসল ফরম্যাটটা হলো আপনার ক্ষেত্রটা হলো স্পিনে, এই কারণে কিন্তু স্পিনারদের নিয়েই বাংলাদেশ মানে বোলিং আক্রমণটা বেশি সাজিয়ে থাকে। সো আমার মনে হয় যে এখানে খুব বেশি বাংলাদেশকে সমালোচনা করারও কিছু নেই, কারণ আপনার যা শক্তি থাকবে আপনি সেই শক্তি নিয়ে কিন্তু প্রতিপক্ষের বিরুদ্ধে ঝাঁপাবেন। এখানে যদি বাংলাদেশ স্পোর্টিং উইকেট তৈরি করে তাহলে আমি মনে করি যে ওয়েস্ট ইন্ডিজের যে এখন পেস বোলিং রয়েছে সেই পেস বোলিং বাংলাদেশ সামাল দিতে পারবে না। ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং এমনিতে ওয়েস্ট ইন্ডিজের কালকে ওয়ারিকান কথা বলছিলেন, তিনি বলছিলেন যে বাংলাদেশের জন্য কাজটা সহজ হবে না হোয়াইট ওয়াশ করা, তারা আসলে ঢাকা টেস্টে আরো স্ট্রংলি কামব্যাক করবে। এটা আপনি কতটা বিশ্বাস করেন, কিংবা আসলে সত্যি সম্ভব কিনা, ওয়েস্ট ইন্ডিজের এই দলের সেই ক্ষমতা আছে কিনা টেস্টে? আমার মনে হয় যে সম্ভব, কারণটা হলো যে তারা অন্তত টের পেয়ে গিয়েছে যে বাংলাদেশ কোথায়, বাংলাদেশের শক্তির আধারটা কোথায়, সেটা চিরং টেস্টে তারা দেখেছে। এবং তারা কিন্তু কভার আপটা হয়তো সেকেন্ড ইনিংসে করতে পারেনি, বাট এই ম্যাচে তারা কিন্তু সেই সুযোগটা পাবে। এবং এই ম্যাচে অনেক বড় কিছু নির্ভর করবে কিন্তু আপনার, যদি এটা স্পিনিং ট্র্যাক হয়ে থাকে, অনেক বড় কিছু নির্ভর করবে কিন্তু আপনার টসের উপর। কারণ প্রথম ইনিংসে যে দল ব্যাট করবে সেই দল কিন্তু অ্যাডভান্টেজে থাকবে, এটা সবসময় সাধারণত স্পিনিং ট্র্যাকে হয়ে থাকে। বাট আমার মনে হয় যে ইনিংসে ব্যাট করাটা খুব ডিফিকাল্ট। রাইট, এখানে চ্যালেঞ্জটা ওয়েস্ট ইন্ডিজের জন্য বেশি, যে তাদেরকে জিততেই হবে, আর বাংলাদেশের জন্য একটু কম, যে এই ম্যাচটা ড্র রাখতে পারলেই তারা সিরিজ জিতবে। আমি আরো একটা কথা বলতে চাচ্ছি, ওয়ারিকান যেটা কথা বলেছে, প্রথম 4টা উইকেট যেভাবে পড়েছে সেকেন্ড ইনিংসে, আমি নিজেই আশ্চর্য হয়ে গেছি। এই ব্রেথওয়েট, হাউ কুড হি স্কোর 200 রানস? পলওয়েল, হাউ কুড হি স্কোর 100 রান? প্রথম বলে সিম্পল, সাকিবের সিম্পল বল, কোনো টার্ন নাই, কিছু নাই, নর্মাল একটা বল, wide outside the legs or off stump. He went 3 feet away to মানে ওকে অন টপ খেলে 6-4 যা পারে করে নেবে। নো, ইউ ওয়াচ, বল কিন্তু স্লো আসছে, there is a lot of time, ample time to play. প্রথম 4টা লিডিং ব্যাটসম্যান যদি 15 রান করে করতো, 200 রান ওয়াজ নট ভেরি ডিফিকাল্ট। কিন্তু হীরা ভাই, আমরা কিন্তু সেকেন্ড ইনিংসে চিটংয়ে যে রান করেছিলাম 125 রান করেছিলাম, এবং ওয়েস্ট ইন্ডিজ যে রান করেছিল আপনার তৃতীয় দিনে, সেখানে কিন্তু বাংলাদেশের চেয়ে সেকেন্ড ইনিংসে বেশি রান তারা করেছিল। সো সেকেন্ড ইনিংসে ওই উইকেটে রান করাটা যে কোনো দলের জন্য কিন্তু কঠিন বিষয় ছিল। একটু ইজি ছিল ইফ দে ওয়্যার লিটল কেয়ারফুল, দে টু এক্সাইটেড, মানে এমনিতে এত বেশি ফ্ল্যামবয়েন্ট হওয়ার দরকার নেই, ইউ প্লে অ্যাকর্ডিং টু। কিন্তু মানে ঢাকা টেস্ট কি মিরপুরের মতো হবে, মানে ঢাকার মিরপুরের টেস্ট কি চিটাগাং এর মতো হবে? আমরা সাকিবের কথাও বলছিলেন আমাদের সহকর্মী টিটু, যে ঢাকা টেস্ট নিয়ে একটা রহস্যের ভাব কিন্তু আগে থেকেই আছে, কালো মাটি সব কিছু নিয়ে আসলে বলা হয়। আপনারা যেরকম প্রেডিকশন করছেন যে উইকেট স্পিনের হবে, সেরকম কি করা সম্ভব? সম্ভব, যদি আপনি, যেহেতু বাংলাদেশ এখানে তো মাত্র 2 দিনের পরিকল্পনা, এই উইকেট তৈরি করা হচ্ছে না, এই উইকেট কিন্তু অনেক দিন ধরে কিন্তু পরিকল্পনা করা হয়েছে, যে যদি বাংলাদেশ সেই প্ল্যানটা নিয়ে থাকে যে আমরা এখানে স্পিনিং ট্র্যাক করব, তাহলে অতি অবশ্যই সম্ভব। আর মিরপুরের উইকেট আপনি জানেন যে ওয়ানডে ক্রিকেট বা টি20 আমরা যখন এখানে খেলে থাকি, সেখানেও কিন্তু বল গ্রিপ করে, বল অনেক দেরিতে ব্যাটসম্যানদের কাছে আসে, এবং এখানে স্পিনাররা একটু বাড়তি সুবিধাটা সবসময় কিন্তু পেয়ে থাকেন। সো ওয়ানডেতে এবং টি20তে যদি উইকেট এরকম আপনার গ্রিপিং হয়ে থাকে, বা উইকেট থেকে যদি স্পিনাররা এরকম সুবিধা পান, দেন ওয়াই নট ইন টেস্ট ক্রিকেট? আর যেহেতু এই ম্যাচটা বাংলাদেশকে ড্র রাখতে পারলেই চলবে, বা জিততে পারলে, না হারলেই চলবে। সো আমার মনে হয় যে এটা যদি, আর যেহেতু সাকিব যেভাবে বলছিলেন যে তারা সিরিজটা 2-0 করতে চান, সো সবকিছু ইকুয়েশন যদি আপনি যোগ করেন, তাহলে আমি মনে করি, এবং যেভাবে তিনি বলছিলেন যে একাদশেও খুব বড় কোনো পরিবর্তন তিনি দেখতে পাচ্ছেন না, সবকিছু যদি আপনি সমীকরণ মেলান, তাহলে কিন্তু আমার মনে হচ্ছে যে চিটংয়ের যেরকম স্পিনিং ট্র্যাক ছিল, এই উইকেটটাও তেমনই হবে। এক কথায় হীরা ভাই, আমার মনে হয় সাকিব ওয়ান্টস টু ইমপ্রুভ, ওর রেকর্ডটা আরো ইমপ্রুভ করতে চাচ্ছে। এজ এ ক্যাপ্টেন হোয়াইট ওয়াশ একবার করে আসছে, আরেকবার করতে চাচ্ছে। তবে আমার মনে হয় যে আপনি পার্সোনাল রেকর্ডের চেয়ে দলীয় বিবেচনা, দলীয় রেকর্ডটাই সবচেয়ে বড় হিসাবে কাউন্ট করেন আর কি ক্যাপ্টেনরা। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য। এবং কেন নয়, বাংলাদেশ কেন পারবে না? অবশ্যই সম্ভব 2-0 ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করা। সেজন্য কালকে থেকেই শুরু হবে ম্যাচ, আমরা অপেক্ষায় রইলাম, তাকিয়ে রইলাম বাংলাদেশের দিকে। সবাই ভালো থাকবেন।